শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। সংবর্ধনা শেষে স্বজনদের সাথে বাড়ি ফিরলেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। বিকেল 6:45টার দিকে আনুষ্ঠানিকতা শেষে গাড়িতে করে বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। এর আগে দুপুর 3:30টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি জাহান মনি 3। সেখানে 23 নাবিককে ফুল দিয়ে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। বেলা 12টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহান মনি 3। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভেড়ে। সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম। এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে নতুন 23 নাবিক। আমরা ফিরতে পেরেছি, সবচেয়ে বড় কথা। আমরা দেশে পরিবারের কাছে আমরা ফিরতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি এই দিনের জন্য এবং অবশেষে আমরা ফিরতে পেরেছি। বড় একটা বিপদ কাটিয়ে আমরা আমাদের পরিবারের কাছে ফিরছি, দেশবাসীর কাছে ফিরছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে। আমাদের কোম্পানির আন্তরিক প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টা, সবার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। কষ্ট হবে এটা জানতাম, কারণ আমরা আগেই শুনেছি জাহানমনি ছিল 3 মাসের মধ্যে আমাদের কোম্পানি ছাড়িয়ে এনেছে। এবার আমরা ওরকম একটা প্রস্তুতি নিয়েছিলাম আর কি। এবারও নিশ্চয়ই ছাড়িয়ে আনবে আমাদের কোম্পানি, বাট একটু ওই কষ্ট হবে এটা আমরা মনে মনে এটা ঠিক করে নিয়েছিলাম আর কি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মামুনুর রশিদ অভি আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। আমরা তার সাথে কথা বলবো। অভি, নাবিকরা তো বাড়ি ফিরে গেলেন, এর আগে তাদের স্বজনদের প্রতিক্রিয়া কি ছিল একটু জানতে চাই। লোবা, এবং এর কিছুক্ষণ আগেই মূলত সব আনুষ্ঠানিকতা শেষে এখন তারা বাড়ির পথে রওনা হয়েছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নাবিকের সদস্যরা এখানে এসেছেন। এরই মধ্যে তারা কিন্তু যেই বন্দর আছে এখান থেকে তারা অতিক্রম করেছেন। কেএসআরএমের যে গাড়ি রয়েছে সেই কয়েকটি গাড়ি যোগে তারা এরই মধ্যে রওনা হয়েছেন এবং স্বজনদের প্রতিক্রিয়া আসলে তারা অনেক বেশি আবেগঘন এবং আবেগে আপ্লুত ছিলেন। দীর্ঘদিন পর সন্তানদেরকে কাছে পাওয়ার পর যে একটি মুহূর্ত ছিল সেটি আসলেই অনেক বেশি স্পেশাল ছিল তাদের জন্য এবং নাবিকরাও আসলে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে মূলত জাহানমনি 3 করেই 23 জন নাবিক যখন এই বন্দরের জেটিতে পৌঁছে এরপর থেকে কিন্তু স্বজনরা অনেক বেশি আবেগে আপ্লুত। তাদেরকে একেবারে কাছ থেকে দেখার পর, দীর্ঘদিন পর দেখার পর তাদের যেই মনের যে তৃপ্তি সেটি অনেকটাই আসলে আমরা দেখেছি তাদের চোখে মুখে একেবারে স্পষ্ট ছিল এবং দীর্ঘদিন পর অনেকে তার সন্তানদেরকে কাছে পাওয়ার পর তাদের যে পরিমাণ অনেক বেশি বলা যায়, তারা অনেক বেশি আপ্লুত ছিলেন। কারণ আমরা দেখেছি তারা কিন্তু একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, যেহেতু তারা আসলে জিম্মি দশা ছিলেন, অর্থাৎ যে সমস্ত জলদস্যুরা ছিলেন জলদস্যুরাদের আক্রমণের কবলে কিন্তু তারা পড়েছিলেন। সেই আক্রমণ থেকে গত 13 এপ্রিল যখন ছাড়া পাওয়ার পর পরিবারে যেমনটা স্বস্তি এসেছে এবং তাদের মধ্যেও কিন্তু স্বস্তি ছিল। আমরা তাদেরকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম নাবিকদের সেই 33 দিন যে দীর্ঘ 1 মাস তাদের কেমন কেটেছে জাহাজে তারা যখন জিম্মি ছিলেন। তারা বলছিলেন খুবই কঠিন একটি সময়, যে বিভীষিকাময় একটি সময় ছিল, সেই সময়টাকে তারা কিন্তু সেই সময়গুলোকে তারা এখন মনে করতে চান না। কারণ যেই সময়গুলো ছিল প্রতিটি দিন তাদের অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে গেছে, যে আসলে তাদেরকে যে সমস্ত জলদস্যুরা রয়েছে তাদেরকে একেবারেই মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে। সেই সময়গুলো কিন্তু একেবারেই খারাপ সময় ছিল এবং সেই খারাপ সময় পার করে যখন তারা এখানে এসেছেন, স্বজনদের কাছে পেয়েছেন, সেটি নিশ্চয়ই অনেক বেশি তাদের আনন্দের ছিল এবং তাদের চোখে মুখে একেবারেই যেই আনন্দের উচ্ছ্বাস সেটি কিন্তু একেবারেই স্পষ্ট ছিল। এখন সবকিছু মিলিয়ে বলা যায় এখন কিন্তু তারা বাড়ির পথে রওনা হয়েছে এবং বাড়ির মধ্যেও কিন্তু তাদের জন্য, নাবিকদের জন্য বেশ আয়োজন করেছেন। রান্নাবান্না থেকেই শুরু করে তাদের যে পছন্দের খাবারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আসলে বেশ জাঁকজমকপূর্ণভাবে তারা আয়োজন করেছেন। লোপা, অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভিসা নীতি ও স্যাংশনের বিষয়ে পরোয়া করে না সরকার। সকালের সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় বিএনপির সব আন্দোলন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কর্মীদের উজ্জীবিত রাখতেই কর্মসূচি দেয় বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, 15 বছরে আন্দোলন জমাতে পারেনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন ওবায়দুল কাদের।
পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিএনপি কোনো প্রতিবাদ করেনি, ইসরায়েলের দোসর হয়েছে বিএনপি। অভিযোগ করেন দলটি এখন ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফিলিস্তিন ইস্যুতে ইসলামী দলগুলোর ভূমিকারও সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। আজকে ফিলিস্তিনি মুক্তিকামীর মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। আন্দোলনের সময় বিএনপি নেতারা পালিয়ে যায় না, বরং কৌশলের অংশ হিসেবে আত্মগোপনে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি একথা বলেন। বিদেশিদের মদদে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এভাবে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিশ্রুতির বড় অভাব বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আন্দোলন পরিচালনা করার জন্য আত্মগোপন করি আমরা। যাদের শক্তি একটি দেশ, যাদের ভোটের শক্তি, জনগণের শক্তি নাই, এমটি একদম, এই বিদেশির পাড়ে যেদিন বন্ধ হয়ে যাবে তখন আমাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে। শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO এর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে একথা জানান আইনমন্ত্রী। বলেন, ILO এর সুপারিশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের যে অধিকার বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। জানান, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ILO। তিনি বলেন, তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। মত বিনিময়ের মাধ্যমে আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি, সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না। আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সাম্পল হয়ে থাকবে। ব্যবসা করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। বন্দরে বিড়ম্বনায় পড়ছেন, ভ্যাট ট্যাক্স আহরণের নামে হয়রানি হচ্ছেন উদ্যোক্তারা। কালক্ষেপণ ও খরচ বাড়ায় সূচকে পিছিয়ে পড়ছে দেশ। দুপুরে FBCCI মিলনায়তনে আয়োজিত বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন FBCCI সভাপতি মাহবুবুল আলম। ব্যবসা পদ্ধতি সহজ করার লক্ষ্যে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান জানান FBCCI সভাপতি। তিনি বলেন, এতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাবে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অনেক সময় ব্যবসায়ীদের একই ধরনের তথ্য দফায় দফায় জানাতে হচ্ছে, এতেও বিড়ম্বনায় পড়ছেন তারা। পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন টিকতে হয়, তাহলে বৃহৎ ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প এবং ট্রেডিং ব্যবসা ও খুচরা বিক্রয় পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে ব্যাগ ট্যাক্স আহরণ ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে কখনো কখনো ডকুমেন্টের বাহুল্যতা রয়েছে, এবং সেটির জন্য আমরা মনে হয়েছে যে এই ধরনের ডকুমেন্টসগুলোর পরিমাণ কমিয়ে আনা যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায়। গুলশানের আমেরিকান ক্লাবে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
আমরা বৈঠক সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, সুশীল সমাজের সাথে বৈঠকে কি আলোচনা হলো একটু বিস্তারিত জানতে চাই। এছাড়া আজ তার আরও কোনো কর্মসূচি আছে কিনা সেটিও একটু জানাবো। লোপা, মূলত ডোনাল্ড লু অর্থাৎ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার আসলে 3 দিনের সফরের প্রথম দিন আজকে, এবং তিনি প্রথম যে কার্যক্রমটি করেছেন সেটি আসলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় আসলে একটি বৈঠক করেছেন। সেখানে আসলে মূলত সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, বিশেষ করে জলবায়ু কর্মী, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা, তাদের সাথে আলাদা করে তাদের তার যে বৈঠকটি সেটি আসলে সম্পন্ন হয়েছে। এবং আমি আরো একটু জানাতে চাই সেই বৈঠকে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। মূলত বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক সমৃদ্ধি, শ্রমনীতির অগ্রগতি, ডলার সংকট সহ জলবায়ু সংকট বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আসলে তার মূলত এই বৈঠকটি হয়েছে। এবং সেখানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এই বৈঠকে তারা উল্লেখ করেন, তিনি বলেন যে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে নিজের অবস্থানও কিন্তু জানিয়েছেন ডোনাল্ড লু। এছাড়া ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ, সেটির বিষয়ে আসলে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশের মানবাধিকার কর্মী কিংবা যারা রয়েছেন, সেটি একটি বিষয়। এবং আরেকটি মোটা দাগে বলা চলে যে বাংলাদেশের যে শ্রমনীতির অগ্রগতি সেটি নিয়ে কিন্তু বিশেষভাবে ডোনাল্ড লু যেই সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে আসলে জানতে চেয়েছেন। ফলে এই যে দীর্ঘক্ষণ আলোচনা হলো এবং তার পরবর্তী সময় যে সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন যারা আসলে সেই বৈঠকে অংশগ্রহণ করেছেন, আমরা সবার সাথেই আসলে জানতে চেয়েছি, তবে কেউ গণমাধ্যমে কথা বলেননি, বিশেষ 1-2 জন ছাড়া। তারা আসলে বলেছেন যে ঠিক কী কী বিষয়ে আলোকপাত হয়েছে কিংবা আলোচনা হয়েছে। এবং তার পরবর্তীতে এখন মূলত আমেরিকান ক্লাবে তারা মূলত বিশ্রাম নিচ্ছেন। এবং এর পরবর্তীতে সন্ধ্যার দিকে ডোনাল্ড লু, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি মূলত একটু তার এখানে একটি আবাসিক হোটেলে সেখানে তিনি বিশ্রামের জন্য যাবেন। এবং তার পরবর্তীতে সন্ধ্যা 7টায় মূলত তার নৈশভোজের যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা তার বাসায় আসলে সেখানে তার যে নৈশভোজ রয়েছে সেখানেও অংশগ্রহণ করবেন পরে তিনি। এবং তার পরবর্তীতে গণমাধ্যমে কিন্তু কথা বলবেন প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা। ফলে আমরা সেগুলো নিশ্চয়ই আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাবো। লোপা, নিশ্চয়ই। রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ভারতে বিশালাকার বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বাইয়ে প্রাণ হারালেন কমপক্ষে 14 জন। সোমবারের এই দুর্ঘটনায় আরও 74 জন আহত। সংখ্যা এখনও বিলবোর্ডের নিচে চাপা পড়ে আছেন 20 থেকে 30 জন। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে বিশাল বিলবোর্ডটি। নিচে ছিল বেশ কিছু ঘরবাড়ি আর একটি পেট্রোল স্টেশন। বিলবোর্ডটির দৈর্ঘ্য 230 ফুট, প্রস্থে যা 164 ফুট, যার চাপে ভেঙে পড়েছে পেট্রোল স্টেশনের একাংশ। দুমড়ে মুচড়ে গেছে বহু যানবাহন। দুর্ঘটনার পরই এলাকাটি পরিদর্শন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুর্ঘটনার মূল কারণ জানতে দেন তদন্তের নির্দেশ। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও আসে। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে মনোনয়ন জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতারা। 2014 সালে এই আসন থেকেই জয় পেয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর 2019 সালেও এখান থেকে বিজয়ী হন তিনি। নমিনেশন জমা দেওয়ার আগে কাল ভৈরব মন্দিরে পূজা করেন ভারতের প্রধানমন্ত্রী। তাসকিন আহমেদকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে তাকে দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে খেললেও অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি বিশ্বকাপ স্কোয়াডে। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হাসান শান্তকে। ওপেনিংয়ে রাখা হয়েছে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন সাকিব, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক। এছাড়া পেস বোলিংয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের পাশাপাশি রাখা হয়েছে তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামকে। তবে সব সংখ্যা দূরে সরিয়ে যুক্তরাষ্ট্রের টিকিট পেয়েছেন পেস ইউনিটের ট্রাম্প কার্ড তাসকিন আহমেদ। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সঙ্গে দায়িত্বটা সামলাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর বাইরে স্ট্যান্ড বাই হিসেবে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে। এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে
নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম আস্থার জায়গা থেকে, সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিব সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার বিশ্লেষণ, সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি। একটি কথা আমরা সবাই এখানে একমত হয়েছি, যে কথাটা আমি সবসময় বলে আসছি, এখনও বলছি, যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ, ছাত্র সমাজ। সেই ক্ষেত্রে আমাদের যারা গণঅধিকার পরিষদে আছেন, আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছেন। ছাত্র নেতা ছিলেন নূর সাহেব, নিজেই ডাক্তার ভিপি ছিলেন, এবং তাদের ভূমিকাও এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল। আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন, একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন। আমি আজকে বক্তব্য অন্যভাবে রাখতে চাই না, আমাদের বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান, তিনি রাখবেন, আর আপনার নূর সাহেব বক্তব্য রাখবেন। এখন আমি নূর সাহেবকে অনুরোধ করবো কথা বলতে। কুকি চীনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, রাজধানীর কল্যাণপুর ও গাবতলীতে চালানো হয় এই অভিযান। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল গ্রেফতারকৃতদের। অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা, এবং তাদেরকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব। আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ বিষয়ে আদেশ হবে আগামী সপ্তাহে। এর আগে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেন হাইকোর্ট। ইউটিউবে বিচার বিভাগ নিয়ে তার দেয়া এক বক্তব্য গত 29 এপ্রিল আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ভিডিও 48 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসি চেয়ারম্যানকে আদেশ দেওয়া হয়। তিনি যেহেতু এই হাইয়েস্ট কোর্টের একজন লয়ার এবং মেম্বার, তার কোনো ইচ্ছা ছিল না যে কোর্টকে কোনো সময় ডিসরিগার্ড করা। আদালত আমাদের কথা শুনেছে, শুনে তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স তাকে এক্সোনারেট করে দিয়েছে। তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স দরকার হবে না। পরবর্তীতে আগামী সপ্তাহে যে কোনো দিন একটি আদেশের জন্য দিন ধার্য করেছে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জিসিএফ ফান্ডের কার্যক্রম হতাশাজনক। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো এই তহবিল থেকে পর্যাপ্ত অর্থ পাচ্ছে না। জিসিএফ হতাশাজনক ও বৈষম্যমূলক আচরণ করছে বলেও মনে করেন ডক্টর ইফতেখার। ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলার জনিত কারণে আমাদের নিজস্ব জাতীয় অর্থায়নে মোকাবেলা করতে গিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের ত্রাহি অবস্থা। সেই জায়গায় আরো নতুন করে বোঝা চাপিয়ে দিচ্ছে কৌশলে সুকৌশলে জিসিএফ,
এবং তার সাথে এক ধরনের যোগসাজশ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো, তার মাধ্যমে বাংলাদেশের মতো দেশের উপরে বোঝা আরো চাপিয়ে দিচ্ছে। নিজেদের ব্যর্থতার কারণে তারা তহবিল সংগ্রহ করতে পারেনি পর্যাপ্ত পরিমাণে। চট্টগ্রাম থেকে 405 জন মুসল্লি নিয়ে সরাসরি মদিনার উদ্দেশ্যে উড়ল বন্দরনগরীর প্রথম হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়। মঙ্গলবার ভোর 3:20 ছিল ফ্লাইট। চট্টগ্রাম থেকে এবার 22টি ফ্লাইট যাবে সৌদি আরবে। সেখান থেকে মোট 8,000 যাত্রী যাবেন হজে। তার মাঝে 2টি ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা এবং বাকি 20টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবে। হজ যাত্রীদের বিদায় জানাতে মধ্যরাতেই বিমানবন্দরে এসেছিলেন স্বজনরা। এর আগে রাত 1টায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বরহজ করার একটা স্বপ্ন ছিল, ইনশাল্লাহ এইবার আল্লাহ কবুল করছে, আমাদের যাওয়ার একটা সুযোগ হয়ে গেছে। সব কিছু ভালো লাগছে, কোনো অসুবিধা হয়নি। তবে আমাদের হজ খাওয়া যাওয়ার জন্য একটু স্বপ্ন ছিল। এখন এয়ারপোর্টে যে আমরা ইমিগ্রেশন করলাম সবটা এবং ঢুকার মুহূর্ত থেকে মনে হচ্ছে একটা উৎসব ভাব। সব দিক দিয়ে মনে করি যে আমরা অনেক কমফোর্ট পাচ্ছি এবং শিডিউল থেকে আরম্ভ করে টিকেটিং এবং ভিসা সবগুলি সুন্দরভাবে সুচারুভাবে এবং সময় মতো সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নির্বাচনী এলাকার অলিতে গলিতে। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি মিছিল, উঠান বৈঠক সহ নানা উপায়ে প্রচার চালাচ্ছেন তারা। এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট হবে, আর তৃতীয় ধাপে 29 মে ভোট গ্রহণ হবে 112 উপজেলায়। নওগাঁর সাপাহারে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় 2 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পিছলটাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম শাহ চৌধুরীর কয়েকজন কর্মী। পথে মোটরসাইকেলের গতিরোধ করে মুখোশধারী কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আনারুল ও শরীফুল। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছেন শামসুল আলম শাহ চৌধুরী। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বরগুনার বেতাগীতে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থী ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু শিকদার। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে তল্লাশি চালানো হয়। রিভলভার পাওয়া গেলে চেয়ারম্যান প্রার্থী নাহিদ ও গাড়ি চালক সজীবকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাখা হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে এই ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়। গাড়িতে অবস্থানকারী প্রার্থী নাহিদ মাহমুদকে এবং চালককে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সিদ্ধান্ত দেওয়া হয় যে অবৈধ অস্ত্রটি রেখেছিলেন পজিশনে ছিল চালকের এবং এটি অবগত আছেন প্রার্থী নিজে, তাই তাদের 2 জনের বিরুদ্ধেই নিয়মিত মামলা রুজু করা হয়। ডিবি পুলিশের বিরুদ্ধে আসামি ধরতে গিয়ে বাড়ির নারী শিশুদের মারধর ও গুলি ছোড়ার অভিযোগ দায়ের করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সকালে 8 কর্মকর্তাকে আসামি করে অভিযোগ দেন ভুক্তভোগী বন্যা বেগম। তবে আদালত এখনো মামলার আদেশ দেয়নি। গত শুক্রবার সদরের থলিয়ারা গ্রামের নুরুল আলমকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় ডিবি পুলিশ। আসামিকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। বাড়ির নারী শিশুদের মারধর, পিস্তল তাক করা ও ফাঁকা গুলি করার অভিযোগ ওঠে এসআই রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতকে বলছি যে আমরা নিরাপত্তা ভুগতেছি, নিরাপত্তা নাই। আমরা কিভাবে নিরাপত্তা হইব, উনি আমাদের বিচার করে আমাদেরকে নিরাপত্তা। উনি একটা আতঙ্কের মধ্যে এখনো পর্যন্ত তার জীবন অতিবাহিত হচ্ছে। তার 4টা মেয়ে আছে, হ্যাঁ, তার স্বামী প্রবাস থেকে আসছে, হ্যাঁ, ওনার একটা সাধারণ মানুষ। খুলনায় চাচাতো ভাইদের হাতে এক ব্যবসায়ী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি এখনো।
জেলার বামনডাঙ্গা উপজেলায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম রসুল মিনা। স্থানীয়রা জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে অনেকদিন ধরে রসুল মিনার সাথে তার চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গতকাল রাত 10টার দিকে বামনডাঙ্গা বাজারে চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রসুল মিনা ও তার ভাইদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় রসুল সহ তার 4 ভাই। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রসুল। লাঠিমাটি রান দাও সাপাটি আতুর টাতুর এগুলো পাশে ডেকোরেটরের দোকান আছে ওদের, ওই দোকানের মধ্যে সারা ছিল। আমার কাকুকে সবাই গেছে, ওটা 5 ভাই গেছে, ওনাকে 5 ভাই সবাইরে মারছে। আবারও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। ফিলিস্তিনিদের জন্য খাবার বহনকারী ট্রাক আটকানোর পাশাপাশি সেসব নষ্ট করায় উগ্র ইহুদিদের দুয়োধ্বনি দিচ্ছে পুরো বিশ্ব। এমন খ্যাপাটে আচরণ দেশটির জন্য লজ্জাস্কর, এমন আখ্যা মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির। সামাজিক মাধ্যমেও চলছে তোলপাড়। তোপের মুখে ধরপাকড় চালাতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজন আটকও হয়েছে। ত্রাণবাহী ট্রাক আটকে রাখা এবং খাবার নষ্ট করা ইসরায়েলের জন্য খুবই অসম্মানজনক। উগ্রবাদীদের বোঝা উচিত, অভুক্তদের মুখের খাবার কেড়ে নিলে তা কোনোভাবেই জিম্মি মুক্তিকে ত্বরান্বিত করবে না। ত্রাণ আটকে রেখে বিক্ষোভ গ্রহণযোগ্য নয়। গাজাবাসীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ত্রাণ প্রবেশে কোনো ধরনের বাধা সমর্থন করে না হোয়াইট হাউস। এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি তারা দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে। ত্রাণের ট্রাকের পর এবার জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ বিষয়ক এজেন্সি UNRW এর সদর দফতরে আগুন দিল ইসরায়েলি দখলদাররা। এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপে লাজ্জারিনি। বলেন, অঞ্চলটি যেহেতু ইসরায়েলের নিয়ন্ত্রণে, সেহেতু এখানকার মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তার দায়িত্ব তাদের। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে জাতিসংঘের ত্রাণকর্মীর। নিহত কর্মী একজন ভারতীয় নাগরিক। ইসরায়েলের হামলায় জাতিসংঘের বিদেশি কোনো ত্রাণকর্মী নিহতের ঘটনা এটাই প্রথম। সোমবার এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, রাফার কাছের একটি হাসপাতালে যাচ্ছিল ত্রাণকর্মীদের একটি গাড়ি। এ সময় সেটিকে লক্ষ্য করে চালানো হয় হামলা। আহত হন 2 কর্মী। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান একজন। তার নাম বৈভব অনিল। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দেশে বিরল রোগ উইলসন ডিজিজের নতুন 2টি মিউটেশন শনাক্ত হয়েছে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নিউরোলজি ও অ্যানাটমি বিভাগের যৌথ গবেষণায় নতুন এই ধরনের বিষয়টি উঠে এসেছে। দুপুরে BSMMU আয়োজিত বাংলাদেশি উইলসন্স রোগীদের মধ্যে জেনেটিক পরিবর্তন এবং এর স্নায়বিক উপসর্গ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। গবেষণায় মোট রোগী ছিলেন 50 জন। তাদের 6 জন রোগীর মধ্যে 3টি মিউটেশন পাওয়া গেছে, যার মধ্যে 2টি বাংলাদেশের নতুন। বাংলাদেশের প্রতি 30,000 জনের মধ্যে একজনের উইলসন ডিজিজ রয়েছে। জেনেটিক স্টাডি লাগবে কনফার্ম ডায়াগনোসিসের জন্য, এবং যদি একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায় তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। এটা আমি মনে করি। আর্লি ডিটেকশন হলে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা ট্রিটমেন্টের মধ্যে সারা জীবন সুস্থ জীবন যাপন করতে পারবে। বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন 5 কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিষিদ্ধ চেয়ে নিরাপদ খাদ্য আদালতে মামলা হয়েছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালতে মামলাটি করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন। ড্রিঙ্কসগুলো হলো SMC প্লাস, প্রাণের অ্যাক্টিভ ব্রুভানা, রিচার্জ ও টার্বো। এগুলোর একটিরও অনুমোদন নেই জানিয়ে কামরুল হোসেন বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না ড্রিঙ্কস। তারপরও এগুলোর বিজ্ঞাপনও চলছে, যা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী অপরাধ। 5টা প্রতিষ্ঠানে ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো আমরা দেখতে পাই কোনো অনুমোদন নাই। এগুলো কি ওষুধ নাকি ড্রিঙ্কস? এবং এই বিষয়ে আমি মৌখিকভাবে বাংলাদেশ BSTI কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তখন উভয় কোনো কর্তৃপক্ষের এখানে অনুমোদন নেই। নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ভোরে
চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গেল 9 মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী হন মাসুদা জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সজীব সরকার। গতকাল এক বিয়ের অনুষ্ঠানে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ ভোরে সজীব সরকারের সমর্থকরা ইউপি চেয়ারম্যান মাসুদা জামানের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি আগুনও দেওয়া হয়। এ সময় মাসুদা জামান সহ অন্তত 10 জন আহত হন। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। কুমিল্লার তিতাসে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। গুলিবিদ্ধ 2 ভাই হাসপাতালে। সোমবার সন্ধ্যায় ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে হয় সংঘর্ষ। পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে পোড়াকান্দি গ্রামের যুবলীগ নেতা আলাউদ্দিন এবং ভিটিকান্দি ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের মধ্যে বাগবিতণ্ডা হয়। প্রাথমিকভাবে এই ঘটনার মীমাংসা করা হলেও আলাউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন নুরুজ্জামান। এই ঘটনাকে কেন্দ্র করেই বাধে নতুন সংঘর্ষ। আগামী 7 জুন ভোর 5টায় রাজধানীর হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন 2024 শিরোনামে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে, জানিয়েছেন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়েবসাইট joyBanglaMarathon.com উদ্বোধন করেন পিবিআই প্রধান। এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলো। অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। জয় বাংলা ম্যারাথন হবে 4টা ক্যাটাগরিতে। এখানে আমাদের অংশগ্রহণ করবেন, যেটি আমাদের এই কমিটির সভাপতি আসাদ সাহেব বলেছেন যে 5000 পর্যন্ত আমরা রেখেছি। গাজার উত্তরাঞ্চল ও রাফায় স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নুসেইরাত ও দেইর আল বালাহ শরণার্থী শিবিরে চালানো হয়েছে বিমান হামলা। প্রাণ ভয়ে রাফা থেকে এখনও পালিয়ে যাচ্ছেন শরণার্থীরা। এ যাবৎ অঞ্চলটি থেকে পালিয়েছেন 4.5 লাখেরও বেশি ফিলিস্তিনি, জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা। ইসরায়েলি আগ্রাসনে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 57 ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক। রাফায় হামাসের অবস্থানে কয়েক দফা হামলার দাবি তেল আবিবের। অভিযানে কয়েকজন হামাস সদস্যকে হত্যার দাবিও তোলে ইসরায়েল। এদিন উপত্যকার অন্তত 120টি স্থানে হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ। এদিকে ইসরায়েলি দখলদারকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হামাসও। রাফা ও জাবালিয়ায় মেশিনগান, রকেট, মর্টারের আঘাতে প্রতিহত করা হয় সেনাদের। চালানো হয় ড্রোন হামলাও। দাবি, ধ্বংস করা হয়েছে ইসরায়েলের অন্তত 30টি সাঁজোয়া যান। গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমনটা ভাবে না যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণে ইসরায়েলের আরও অনেক কিছু করার আছে। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না গাজায় ইসরায়েল যা করছে তা কোনোভাবে গণহত্যা। সুলিভান আরও জানান, কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করা হয়। তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র পৌঁছেছে এই মূল্যায়নে। আমরা বিশ্বাস করি নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের তরফ থেকে আরো অনেক কিছু করার আছে। তবে আমরা এটা বিশ্বাস করি না যে গাজায় যা ঘটছে তা কোনোভাবে গণহত্যা। বিদেশে বসে রিমোট কন্ট্রোলে করে বাংলাদেশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদকে উস্কে দেওয়া হয়, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে সিরডাপে ঋষি সম্প্রদায়ের অধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, অসাম্প্রদায়িক দেশ চাইলে রাজনীতিকে বেছে নিতে হবে। দেশের রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। মন্ত্রী আরও বলেন, অন্যদের তুলনায় ঋষি সম্প্রদায়ের লোকরা প্রত্যাশা অনুযায়ী যথাযথ জায়গায় পৌঁছাতে পারেনি। এ সময় বক্তারা 5 দফা রোডম্যাপ সুপারিশমালা তুলে ধরেন। রিমোট কন্ট্রোলে বসে বসে বাংলাদেশকে, ওই বহু দূরে বসে বসে বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ সবকিছুকে উস্কে দেয়। যাদের পুরো ডিএনএর মধ্যে অসাম্প্রদায়িকতা, তাদেরকে এক পাল্লায় মাপার চেষ্টা করি। তো দুটো করব একসঙ্গে, তারপরে একটা অসাম্প্রদায়িক দেশ চাইবো, তা তো হয় না। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ 2024 রাজধানীর একটি 5 তারকা হোটেলে। দুপুরে এই 2 দিন ব্যাপী এই সামিটের উদ্বোধন হয়। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, ভিয়েতনাম, চীন ও জাপান সহ প্রায় 25টি দেশের প্রতিনিধিরা সামিটে অংশগ্রহণ করেন। দেশ বিদেশে ব্যবহৃত লোহা, ইস্পাত, সিমেন্ট ও পাওয়ার পণ্যের
বিশ্বব্যাপী সম্ভাবনা, গুণগত মান, বর্তমান টেকসই প্রযুক্তি, আধুনিক মার্কেটিং পলিসি সহ নানা বিষয়ে দেশ বিদেশের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু পেপারও উপস্থাপন করেন তারা। বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির সাথে জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের 12 জন ধরা পড়েছে কোস্টগার্ডের বিশেষ অভিযানে। জব্দ করা হয় দেশীয় অস্ত্র, 12টি মোবাইল সহ নানা সরঞ্জাম। বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের পাশে ঘোরাঘুরি করা একটি বোটকে চ্যালেঞ্জ করে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের টহল টিম। বোটটি পালাতে থাকলে 1 ঘন্টা ধাওয়া করে আটক করা হয়। 12 জন ডাকাতকে আটক করে ঘাটে নিয়ে আসে কোস্টগার্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির কথা স্বীকার করে। আমরা ডাকাত দলকে আমাদের ঘাঁটিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা আন্তঃজেলা ডাকাত দল এবং সমুদ্র ডাকাতির সাথে যুক্ত। তারা পূর্বেও বিভিন্ন বাণিজ্যিক জাহাজের বিভিন্ন সামগ্রিক ডাকাতির সাথে যুক্ত ছিল। যে ওদেরকে অর্গানাইজ করে সমুদ্রে ডাকাতির কাজে নিয়োজিত করে ওনার নাম হচ্ছে আকবর। ওনার নির্দেশে ওনারা বিভিন্ন সময় ডাকাতিতে অংশগ্রহণ করে থাকেন। মেধাবী ও দরিদ্র শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে হাতিয়া যুব কল্যাণ সোসাইটি চট্টগ্রাম। প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা দ্বীপাঞ্চলে শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানামুখী পরিকল্পনা তুলে ধরেন। এই ধরনের মানবিক সহায়তা আগামীতে অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার 10টি স্কুলে মাত্র 5 টাকায় পাওয়া যাবে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন। সোমবার সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি ভেড়ামারা কুষ্টিয়ার আওতায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক পরিকল্পনায় পরিচালিত হয়েছে এই প্রকল্পটি। বাস্তবায়ন হয়েছে সুকর্মা ফাউন্ডেশনের মাধ্যমে। ঢাকায় পণ্য প্রদর্শনী করল অডিও টেকনোলজি সেনহাইজার ও নিউম্যান বার্লিন। দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর মেলোডি অ্যান্ড কোম্পানির পার্টনারশিপে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইভেন্টে গ্রাহকরা ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যগুলো সম্পর্কে জানার ও দেখার সুযোগ পান। গ্রাহকরা এখান থেকে তারযুক্ত ও তারবিহীন মাইক্রোফোন, প্রো হেডফোন, নিউম্যান মনিটর, নয়ম্যান মাইক্রোফোন পণ্য নিতে পারবেন। কর্মকর্তা বলেন, এখন বাংলাদেশের গ্রাহকরা প্রো অডিও সলিউশনগুলো ব্যবহারের সুযোগ পাবে। গ্রাহকদের কাছে সেনহাইজার ও নিউম্যানের উন্নত প্রযুক্তির পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশে এই প্রথম পাট থেকে পরিবেশ বান্ধব বিশ্বমানের কাপড় উৎপাদন করেছে দেশের অন্যতম ফেব্রিক্স রফতানিকারক প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল। রাজধানীর গুলশানে 11 দিন ব্যাপী স্প্রিং সামার কালেকশন ফেব্রিক্স উইকের শেষ দিন ছিল আজ। 4 মে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেয় ইউরোপ সহ বিভিন্ন দেশের পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ক্রেতারা। আন্তর্জাতিক বাজারে পাট থেকে তৈরি পরিবেশ বান্ধব কাপড় ও বিশ্বমানের নতুন নতুন ইকো ফ্রেন্ডলি ফেব্রিক্স পরিচয় করিয়েই দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বায়ারদের বিপুল সাড়া পেয়েছি এবং বিশেষ করে জুট ফেব্রিকের উপরে যে আমাদের ফোকাস, সেটা আমাদের অনেক বা আমি মনে করি ওয়ার্ল্ড ওয়াইড এটা সারা মিলবে। জুট আমাদের সোনালী আঁশ আমাদের দেশের, এবং এই জুট নিয়ে এত রিসার্চ এবং এত রকমের প্রোডাকশন শুধু আমরাই পারি, আমাদের দেশেই সম্ভব। কানাডায় ভয়াবহ আকার ধারণ করছে দাবানল পরিস্থিতি। আগুনে পুড়ছে 24,710 একরের বেশি জায়গা। 5টি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। শুধু আলবার্তা রাজ্যে 2টি দাবানলের খবর পাওয়া গেছে। 13টি হেলিকপ্টার নিয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট চেষ্টা করছে আগুন নেভানোর, কিন্তু বাতাসের তীব্রতার কারণে খুব একটা সুবিধা করা যাচ্ছে না। ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি, অস্বাস্থ্যকর হয়ে উঠছে রাজ্যগুলোর বাতাসের মান। এই পরিস্থিতিতে আলবার্তা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 5,000 মানুষকে। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ